এই পতিতালয়ের মেয়ে, ভার্সিটিতে কি তুমি কাস্টমার খুঁজতে আসো? হঠাৎ স্যারের এমন প্রশ্নে নীলা সহ ক্লাসের সবাই চমকে ওঠে। স্যার নীলাকে দাঁড় করায়। ক্লাসের সব ছাত্রছাত্রীরা নীলার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ভার্সিটি কি তোমার পতিতালয় মনে হয়? স্যারের এমন প্রশ্নে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। নীলা অবাক চোখে তাকিয়ে থাকে স্যারের দিকে। নীলাকে নিশ্চুপ থাকতে দেখে স্যার আবার প্রশ্ন করে। কি হলো, কথা বলছো না কেন? তোমার বাবা কি করে? নীলা আস্তে আস্তে বলে, পুলিশে চাকরি করে স্যার। ও, তোমার বাবা জনগণের টাকা মেরে খাচ্ছে আর তুমি জনগণকে সবকিছু দেখিয়ে বেড়াচ্ছ, তাই না? নীলা কিছু বলতে যাবে তার আগেই স্যার বলল, এই, তোমাদের কারো কাছে যদি কোনো এক্সট্রা ওড়না থাকে তাহলে প্লিজ ওকে দাও। নীলার বান্ধবী মুস্কান তার ব্যাগ থেকে একটা ওড়না বের করে নীলার গায়ে জড়িয়ে দেয়। স্যার আবার বলতে শুরু করে, জানো নীলা, আজ তোমাদের মতো কিছু আল্ট্রা মডার্ন মেয়েদের জন্য আমাদের দেশের পুরো নারী জাতিকে লাঞ্ছিত হতে হচ্ছে। তোমাদের মতো কিছু মেয়ে যারা আধুনিকতার নামে ছোট ছোট পোশাক পরে নিজের সব কিছু দেখিয়ে বেড়াচ্ছে মানুষকে, আর এর ফল ভোগ করতে হচ্ছে অসহায় মেয়েদের। আচ্ছা নীলা, আমাকে একটা কথা বলো তো, তুমি বা তোমরা যে এমন খোলামেলাভাবে সবাইকে সব কিছু দেখিয়ে বেড়াচ্ছে, এতে কি তোমার লাভ হচ্ছে? ছেলেটা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, ছেলেরা তোমার সাথে প্রেমের করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। একটা কথা বলি শোনো, যে ছেলেগুলো আজ তোমার সাথে প্রেম করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে না, তারা কিন্তু কখনো তোমাকে বিয়ে করবে না। দুদিন মজা নেবে, তারপর দেখবে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলেছে। স্যারের কথা শুনে নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলে। কি প্রমাণ নেবে? আচ্ছা, তাহলে এখনই প্রমাণ দিচ্ছি। স্যার ক্লাসের সবচেয়ে সুন্দর ছেলে আসিফকে দাঁড় করায়। আচ্ছা আসিফ, তুমি কি চাইবে তোমার ওয়াইফ কখনো নীলার মতো এমন খোলামেলা পোশাক পরে সবার সামনে ঢং ঢং করে ঘুরে বেড়াক? না স্যার, এমন মেয়েদের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। কেন বিয়ে করা যায় না কেন? এদের স্বভাব কখনো চেঞ্জ হয় না। আর একটা ছেলে কখনোই চাইবে না তার স্ত্রী খোলামেলাভাবে চলাফেরা করুক আর অন্য পুরুষরা তার দিকে খারাপ দৃষ্টিতে দেখুক। তোমার গার্লফ্রেন্ডকে ছোট ছোট কাপড় পরিয়ে তুমি সবাইকে দেখাতে পারবে, তাহলে বউকে কেন পারবে না? তোমরা গার্লফ্রেন্ডের সাথে মজা নিয়ে সেই ভিডিও আবার ফেসবুকে ভাইরাল করে দিতে পারো, আর বউকে ছোট কাপড় পরে সবাইকে দেখাতে পারবে না? গার্লফ্রেন্ড কি মেয়ে না, নাকি তার সম্মান নেই? এখন বলবে, স্যার ও তো আমার আপন কেউ না, ওরা যা খুশি হোক, আমার তাতে কি? এরপর যখন বেশি প্রেশার দেবো তখন সবার মতো বলবে, মজা আমিও পেয়েছি, মজা সেও পেয়েছে, এখন জনগণ একটু মজা নিক, তাই না? এটা বলে স্যার একটা তাচ্ছিল্যের হাসি দিল। পিছন থেকে একজন বলল, জি স্যার, জনগণের কি মজা নেওয়ার অধিকার নেই? স্যার একবার এদিক সেদিক তাকিয়ে বলল, আসলে তোমাদের যে নৈতিক শিক্ষার অভাব সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। বাবা মা তোমাদের নৈতিক শিক্ষা দিতে পারে, যার কারণে আজ চারিদিকে এত ধর্ষণ হচ্ছে। আচ্ছা আসিফ, বসো তো। নীলা, শুনলে তো আসিফ কি বলল? তোমাদের মতো মেয়েদের সাথে শুধু প্রেম করা যায়, বিয়ে করা যায় না। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলার শরীরের মধ্যে যেন আগুন জ্বলছিল, কিন্তু সে তাও চুপচাপ দাঁড়িয়ে স্যারের কথা শুনছে। আচ্ছা নীলা, তোমার কি এটা আমেরিকা মনে হয় বা ইন্ডিয়া? এখানে তুমি বিকিনি পরেও ঘুরতে পারো, কেউ দেখতে আসবে না। কিন্তু এটা বাংলাদেশ, একটু শালীন পোশাক পরে আসতে পারো না? এই পোশাকগুলো যেগুলো তুমি পরো, এগুলো না হয় বাসায় পরো। আমি তো তোমাকে একদম বোরখা পরে পর্দা করে আসতে বলি নাই। তোমার মতো এই ক্লাসে তো আরো 15-20 জন মেয়ে আছে, তাদের দিকে দেখো একটু। তারা সবাই তো আর পর্দা করে আসে না। তোমারই বান্ধবী মুস্কানকে দেখো, ও তো সালোয়ার পরে আসে, কিন্তু সে পরিপাটিভাবে চলাফেরা করে। জানো নীলা, তোমাকে দেখার অধিকার শুধু তোমার স্বামীর আছে। তুমি যেমন ছোট কাপড়গুলো পরে নিজের দেহ দেখিয়ে বেড়াচ্ছ, এটা ঠিক না। সবাই অবাক চোখে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার মতো বদরাগী মেয়ে স্যারের এতগুলো কথা শুনেও যে চুপ করে আছে, কেউ এটা বিশ্বাস করতে পারছে না। আচ্ছা নীলা, তোমার মা তোমাকে কিছু বলেন না? মার কথা শুনে নীলার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কি হলো? আরে কাঁদছো কেন?
নীলার পাশ থেকে মুস্কান বলে, স্যার নীলার মা বেঁচে নেই। ও আই এম সরি, আসলে আমি জানতাম না। আসলে খুব কষ্ট লাগে যখন দেখি তোমার দিকে, মানে তোমাদের মতো ছাত্রীদের দিকে বখাটে ছেলেগুলো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। তোমরা তো কোনো বাজারের পণ্য না যে তোমরা এত সস্তাভাবে নিজেকে উপস্থাপনা করছো। মেয়েরা, তোমাদের সবাইকে বলছি, তোমাদের দেখার অধিকার একমাত্র তোমাদের স্বামীর আছে, পরপুরুষদের না। পরপুরুষদের নিজের দেহ দেখিয়ে নিজের দাম কমিয়ে দিও। আর নীলা, তোমাকে বলছি, নেক্সট টাইম থেকে যেন এসব ফালতু ড্রেস তোমার গায়ে না দেয়। ক্লাস শেষে নীলা তার কয়েকজন বান্ধবীর সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। নীলা, আমার মনে হয় কি জানিস, আবির স্যার তোকে পছন্দ করে। তাছাড়া কেন তোকে সামান্য কাপড়ের জন্য এত বকতে যাবে? স্যার তো কখনোই কাউকে এসব বিষয় নিয়ে কিছুই বলেই না, মাহি বলল। আমারও তাই মনে হয়। দেখিস না, আমরা পড়া না পারলে আমাদের কত বকে, কিন্তু তোকে কিছু বলে না। সামথিং সামথিং, হা হা হা। ওই চান্দুর আমি সামথিং সামথিং বের করবো। শালা নীলাকে চেনে না, সামান্য টপস পরে এসেছি বলে আজ পুরো ক্লাসের সামনে আমাকে অপমান করলো। ওই চান্দুরে আমি মজা বুঝাইবো। ওই কি মনে করেছে আমার বাবা হাবিলদার? ওই চাঁদের তো আমার বাবারে চেনে না। বাবারে বলে যদি ওর চাকরি না খাইছি তাহলে আমার নাম নীলা চৌধুরী না। আর আমি কাল থেকে রেগুলার টপস পরে আসবো, দেখি ওই শালা কি করে। কখন থেকে শালা শালা করতেছিস? তুই কি ভুলে গেছিস উনি আমাদের স্যার হয়? ডাক তোর স্যার, স্যারের গোষ্ঠীর ষষ্ঠী মারি। ওই ব্যাটা আমার ক্লাসের মধ্যে অপমানিত করেছে, ওকে আমি পুরো ভার্সিটির সামনে অপমানিত করব। মালটা সেই না? অন্যজন বলল, আপু সাইজ কত? আবির বাইক নিয়ে ভার্সিটিতে ঢুকতেই কথাগুলো তার কানে এলো। সেদিকে তাকাতেই দেখলো নীলা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর তাকে দেখে কিছু বখাটের ছেলে ওই বাজে কমেন্ট করছে। আবির রাগে টমেটোর মতো লাল হয়ে গেছে, ইচ্ছে করছে ওই ছেলেগুলোকে আচ্ছা মতো ধোলাই করতে। নীলার ওপরও ভীষণ রাগ হচ্ছে। কাল অত কিছু বলল, তাও মেয়েটা আজকেও সেম ড্রেস পরে আসছে। আসলে এরা বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, এদের হাজার বোঝালেও এরা বুঝবে না। কথাটা মনে মনে ভাবলো আবির। ক্লাসে ঢুকেই আবির নীলাকে দাঁড়াতে বলল, নীলা, তোমাকে না কালই বললাম এসব ফালতু ড্রেস পরে আর ক্লাসে আসবে না, তাহলে আজ আবার সেম কেন? একজন ছাত্র পিছন থেকে বলল, কাল তাও ঢিলা ঢালা ড্রেস পরেছিল, আজ তো একদম টাইট ফিটিং ড্রেস পরে আসছে, বেয়াদব মেয়ে। নীলা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করলো, দেখুন স্যার, এটা স্কুল না, কলেজও না যে আপনার টিপস রুলস গুলো ফলো করতে হবে আমাকে। বিশেষ করে এই ড্রেসের ব্যাপারটা আমি কখনোই মানতে পারবো না। এটা ভার্সিটি, সো আমি এখানে কি পরে আসবো সেটা নিশ্চয়ই আপনি ঠিক করে দেবেন না। বুঝলি, তাহলে তুমি বলতে চাইছো যে তুমি এইসব ড্রেস পরেই আসবে, তাই তো? ঠিক ধরেছেন। আর একটা কথা, কাল চুপ করেছিলাম বলে ভাববেন না আমি কথা বলতে পারি না। ওকে, এখন বসো। ও স্যার, আসল কথা তো বলতে ভুলে গেছি। আবির বিরক্তি নিয়ে বলল, কি বলবে বলো? আমরা সবাই মানি আপনি অনেক ভালো টিচার, আপনি অনেক সুন্দর করে পড়াতে পারেন, অনেক সুন্দর করে বোঝাতে পারেন, কিন্তু তাই বলে আমাদের নৈতিক শিক্ষার অভাব, বাবা মা আমাদের নৈতিক শিক্ষা দিতে পারেনি, এসব কথা বলার রাইট আপনাকে কেউ দেয়নি। সো পরবর্তীতে এসব না বললে খুশি হব। আর আমার মনে হয় আমাদের যথেষ্ট পরিমাণে নৈতিক শিক্ষার সম্পর্কে জ্ঞান রয়েছে। আবির আস্তে আস্তে বলে, কেমন নৈতিক শিক্ষার সম্পর্কে জ্ঞান রয়েছে তা তো দেখতেই পাচ্ছি। স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না। জি স্যার, কিছু বললেন? না না, কিছু না, তুমি বলো। জি স্যার, আপনি একজন শিক্ষক, আপনার কাজ হলো আমাদের পড়ানো। সো আপনি আসবেন, পড়াবেন, এরপর চলে যাবেন। হুদাই হুদাই জ্ঞান দিতে আসবেন না। আপনার আজাইরা কথা বা জ্ঞান যাই বলে এসব শুনতে আমরা এখানে আসিনি। আপনি স্যার স্যারের মতো থাকবেন, বেশি লাফাবেন না। শেষে নীলা আস্তে করে বলল, 2 টাকার স্যার আমাকে শিক্ষাতে আসছে নৈতিক শিক্ষা। নীলার এমন কথা শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি নীলা স্যারকে এমন কথা বলবে। ক্লাসের সবাই নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার বলা শেষ কথা শুনে আবিরের চোখ মুখ শুকিয়ে গেছে। আবিরের চোখের কোণে জল চলে এসেছে। পেছন ফিরে ক্লাসের সকলের অগোচরে আবির রুমাল দিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে।
আবির ভাবতেও পারেনি নীলা তাকে এমনভাবে অপমান করবে। সে কাল যা বলেছে সব তো নীলার ভালোর জন্যই বলেছে। আসলে মানুষের ভালো করতে নেই। আবির অনেকটা স্বাভাবিক হয়ে নীলাকে প্রশ্ন করে, আমার কাজ পড়ানো, তাই না? জি স্যার। তো পড়াশোনা করেছো কিছু? নীলা স্বাভাবিকভাবেই জবাব। না স্যার। ওকে, তাহলে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকবো মানে? নীলা একটু জোরেই কথাটা বলল। আকাশ বলে, স্যার তো শুধু দাঁড়িয়ে থাকতেই বলেছেন, কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন নিজে। এটা তোর বাপের ভাগ্য। আকাশ তুই চুপ থাক, আমি প্রশ্ন স্যারকে করেছি। দাঁড়িয়ে থাকবে মানে দাঁড়িয়ে থাকবে, আর যদি দাঁড়িয়ে থাকতে ইচ্ছা না করে তাহলে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, দরজা খোলাই আছে। নীলা আস্তে আস্তে বলে, এমন ভাবে বেরিয়ে যেতে বলছে যেন ওর বাবার ভার্সিটি। পাশ থেকে মুস্কান ইশারায় নীলাকে চুপ করতে বলে। আবিরের চোখের আড়াল হয় না বিষয়টা। কিছু বললে কি? আপনাকে না স্যার, মুস্কানকে বললাম। আজ কি বার? ও ভালো। আর মুস্কান, তোমাকে যেন পরবর্তী ক্লাস থেকে নীলার পাশে বসতে না দেখি, ঠিক আছে? স্যার এখন কি আপনি কার পাশে কে বসবে সেটাও ঠিক করে দেবেন? আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, সো হয় তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর না হয় ক্লাস থেকে বেরিয়ে যাও। আর মুস্কান, আমার কথা অমান্য করলে একদম ট্রান্সফার করে চট্টগ্রামে পাঠিয়ে দেবো। নীলা ব্যাগ নিয়ে যেতে যেতে বলল, আইছে আমার প্রধানমন্ত্রী, উনি বললেন আর আর ট্রান্সফার হয়ে গেল। নীলা বেরিয়ে যাওয়ার পর আবির পড়াতে শুরু করে, কিন্তু আবির কিছুতেই স্বাভাবিকভাবে পড়াতে পারছিল না। বারবার তার গলা জড়িয়ে আসছিল। সেদিন কোনো রকমে ক্লাস শেষ করে আবির তার কেবিনে গিয়ে ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে বারবার চোখে মুখে পানি দিতে থাকে। ক্লাস 10 থেকে আবির ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। কেউ কোনো দিন তাকে এইভাবে অপমান করেনি। কত ছাত্রীর পিঠে আবির লাঠি ভেঙেছে, কত ছাত্রকে পিটিয়ে সোজা করেছে। কেউ কোনো দিন একটা টু শব্দ পর্যন্ত করেনি। আর আজ তার সাথে কি হয়ে গেল? নীলা, আকাশ আর বর্ষা বসে বসে আড্ডা দিচ্ছে। দোস্ত, তুই তো আজ ফাটিয়ে দিয়েছিস। আজ যে বাঁশ দিয়েছিস তাতে মনে হয় না স্যার নেক্সট টাইম আর তোর সাথে লাগতে আসবে। মামা সবে তো শুরু, আগে আগে দেখো হোতায় ক্যা। ওই চাঁদুরে আমি ক্লাস থেকে বের করে দিয়েছি, আমি ওকে ভার্সিটি থেকে বের করে দেবো। শালা নীলা চৌধুরীকে চেনে না। একটু পর মুস্কান আর মাহি তাদের সাথে যোগ দেয়। নীলা, তুই আজ স্যারকে যেইভাবে কথাগুলো বলি, ওগুলো বলা কি খুব বেশি প্রয়োজন ছিল? জানিস তোর কথা শুনে স্যার কতটা কষ্ট পেয়েছে? আইসে আরেকজন স্যারের চামচি। এতই যখন স্যারের জন্য কষ্ট হচ্ছে তাহলে টিস্যু দিয়ে স্যারের চোখের পানি মুছ গিয়ে যা, ভাগ এখান থেকে। মুস্কান নীলার কথা শুনে হনহন করে সেখান থেকে চলে যায়। নীলা, তুই কিন্তু আজ বড্ড বেশি বেশি করে ফেলেছিস। স্যারের সাথে ওই রকম রিয়াক্ট করা তোর মোটেও ঠিক হয়নি। স্যার আমাদের গুরুজন। স্যার না হয় একটু পার্সোনাল কথা বলেই ফেলেছেন। ওই কথাগুলো হয়তো স্যার তোকে একা ডেকেও বলতে পারতেন, তাই বলে তুই সবার সামনে স্যারকে অপমান করতে পারলি? আর স্যার যা বলেছেন সব তো তোর ভালোর জন্যই বলেছেন। দেখ মাহি, আমাকে জ্ঞান দিতে আসবি না। এখন তুই প্লিজ এখান থেকে যা। তোকে দেখলেই আমার মাথা আবার গরম হয়ে যাচ্ছে। যাচ্ছি, তবে নীলা মনে রাখিস, আজ তুই যেটা করলি এর জন্য একদিন তোকে বড় ধরনের মাসুল দিতে হবে। আরেকটা কথা, আবির স্যার তোকে তার সাথে দেখা করতে বলেছেন। এটা বলে মাহি চলে যায়। নীলা আবিরের কেবিনের সামনে গিয়ে নক করে। স্যার, আপনি কি আমায় ডেকেছিলেন? আবির গভীর মনোযোগ সহকারে কি যেন ভাবছিল। নীলার কথায় ভাবনার ইতি টেনে নীলাকে দরজা বন্ধ করে ভেতরে আসতে বলে। নীলা দরজা বন্ধ করার কথা শুনে একটু ভয় পেলেও বুকের সাহস নিয়ে নীলা আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। আবির বলতে শুরু করে, দেখুন নীলা, গতকাল আমি আপনাকে যে কথাগুলো বলেছি আপনার ভালোর জন্যই বলেছি। এতে করে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আই এম সরি। আসলে কথাগুলো হয়তো সবার সামনে না বলে আপনাকে একান্তভাবে বলার প্রয়োজন ছিল। আর আমার জানা ছিল না যে আপনি পকেটের ছেলেদের আজে বাজে কমেন্ট শুনে মজা পান। যাই হোক, যেটা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি সেটা হলো লাইফটা আপনার, আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার পার্সোনাল বিষয়ে নাক গলানোর আমার কোনো অধিকার নেই। তাই
আমি আর আপনার পার্সোনাল বিষয় নাক গলাতে যাব না, আর কখনো কোনো ভুল করলেও আমি শুধরে দিতে যাব না। আপনার ভাষায় যেটাকে জ্ঞান দেওয়া বলে, আপনি এখন আসতে পারেন। স্যারের মুখে হঠাৎ আপনি ডাক শুনতে অস্বস্তি বোধ হলেও নীলা বেশ খুশি। স্যার তাকে সরি বলেছেন, ভাবা যায়। কিন্তু নীলা জানেও না সামনে তার কত বড় বিপদ অপেক্ষা করছে। নীলার খুশিতে লাফাতে ইচ্ছে করছে। নীলা স্বপ্নেও ভাবেনি আবির তাকে সরি বলবে। নীলা আবির স্যারের কেবিন থেকে বের হতেই আকাশ আর বর্ষা তার কাছে এগিয়ে গেল। কিরে, স্যার কি বললো? বকা টকা দিয়েছে নাকি? না রে পাগল, আমার তো খুশিতে তোদের ট্রিট দিতে ইচ্ছে করছে। কেন, স্যার তোকে কিস করেছে নাকি? দূর, তুই সবসময় একটু বেশি বুঝোস। আর ওই চান্দু কিস করবে, তাও আবার নীলা চৌধুরীকে? এই ব্যাটা চান্দুর কখনো সেই যোগ্যতা হয়নি, বুঝতে পারছিস? তো ভেতরে কি হয়েছে সেটা তো বলবি। চান্দু আমাকে সরি বলেছে। আকাশ আর বর্ষা অবাক হয়ে বলল, কি সত্যি? সত্যি। বর্ষা নীলার হাত ধরে টানতে টানতে বলল, তাহলে এখন ক্যান্টিনে চল। এত সুন্দর একটা খবর একটু যদি সেলিব্রেট না করা হয় তাহলে কি হবে? আর তোর তো একটা পার্টি থ্রু করা উচিত। কি বলিস আকাশ? নীলা, বর্ষা কথাটা কিন্তু একদম ঠিক বলেছে। তোরা যখন এত করে বলছিস তখন তো একটা পার্টি দিতেই হয়। ওই চান্দুকে আগে ভার্সিটি থেকে বের করে দেব, তারপর বাবাকে বলে একটা বড়সড় পার্টির ব্যবস্থা করছি বনি। বর্ষা মনে মনে বলে, ভার্সিটি ওর বাবার, ওই বললো। আর ওর কথা মতো ভালো একটা স্যারকে ভার্সিটি থেকে বের করে দিল। ওই বর্ষা, বুড় বুড় করে কি বলছিস রে? না মানে, আজ না হয় পার্টি না দিলি, ট্রিট তো দিতেই পারিস। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে ক্যান্টিনে চল। নীলা, আকাশ আর বর্ষা ক্যান্টিনে বসে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ আকাশ এসে বলল, দেখ নীলা, বাইরে একবার দেখ। নীলা বাইরে তাকাতেই দেখলো মুস্কান আবির স্যারের বাইকে উঠে কই জানি গেল। মুস্কান তো আবার স্যারের সাথে ইটিস পিটিস করতেছে না? তখন দেখলি না স্যারের কথা শুনে কেমন রেগে মেগে চলে গেল, আবার স্যারের পক্ষ নিয়েও কথা বলল। এমন কিছুই নয়, আমার যে মনে হয় মুস্কান যে কিপ্টে। দেখ, কোথাও হয়তো যাবে টাকা বাঁচানোর জন্য, স্যারের বাইকে উঠে পড়েছে। বেয়াদব হলে যা হয় আর কি। আকাশ, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা না বললেই ভালো। মুস্কান মোটেও কিপটে না। সো পরবর্তীতে ওর সম্পর্কে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবি। আবির বাইক নিয়ে ভার্সিটি থেকে বাড়ি যাওয়ার জন্য বেরোতে মুস্কান বাইকের সামনে এসে দাঁড়ায়। কি হলো মুস্কান, এমন পাগলের মতো বাইকের সামনে এসে দাঁড়ালে কেন? আমিও আপনার সাথে যাব। হঠাৎ আমার সঙ্গে যাবে কেন? মামুনি যেতে বলেছে তাই যাব। আপনার কোনো সমস্যা? তো আপনার মামুনিকে বলতে পারেননি আপনার জন্য গাড়ি পাঠাতে? মামুনি বলেছে আমার ভার্সিটিতে তার ছোট ছেলে নাকি মাস্টারি করে, তাকে বললে সে নাকি আমাকে মামুনির কাছে নিয়ে যাবে। তাহলে এখন ভনিতা না করে উঠে পড়ুন প্লিজ। মুস্কান ঝটপট আবিরের বাইকের পেছনে উঠে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। মুস্কান, মুস্কান কি কি করছিস? মানুষ দেখছে তো। এখানে এমন চিপকাচিপকি না করলি নয়। দেখুন, আপনি কিন্তু এখন আর আমার স্যার নয়, সো আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি শুধু জ্ঞানীদের ভাই না মুস্কান। মলিন কণ্ঠে কথাটা বলল আবির। সরি ভাইয়া, আমি ঠিক ওইভাবে কথাটা বলতে চাইনি। আর তুমি এখনো নীলার বিষয় নিয়ে পড়ে আছো। নীলা একটু জেদি টাইপের মেয়ে, ওর কাছে ও যেটা করে সেটা ঠিক। আমার মনে হয় ও যা খুশি করুক, তোমার আর ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি চাই না অমন ফাজিল মেয়ের জন্য আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হোক। আমিও সেটাই ভাবলাম। আর তোকেও যেন ওর সাথে মিশতে না দেখি। এরপর যদি ওর সাথে দেখি তোকে একদম হাত পা ভেঙে বাসায় রেখে দেবো। তাহলে তো আমার ভালোই হবে। কোনো পড়াশোনা করতে হবে না, কোনো কাজ করতে হবে না, শুধু খাবো আর ঘুমাবো। কি মজা হবে বলো? মুস্কান, তুই কিন্তু দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। বোনটাকে সেটাও তো দেখতে হবে। রাস্তার মধ্যে আবির আর কোনো কথা বলেনি। বাড়িতে এসে সোজা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। কি হয়েছে বাবা, শরীর খারাপ? না। ভার্সিটিতে কিছু হয়েছে? না না না, কিছু হয়নি।
তুমি একটু মাথা মালিশ করে দাও না, খুব যন্ত্রণা করতেছে। আবির তার মায়ের কোমর জড়িয়ে ধরে বলে, আচ্ছা মা, আমি কোনো কিছু না বললেও তুমি কিভাবে বুঝতে পারো যে আমার মন খারাপ বা আমার সাথে কোনো কিছু হয়েছে? মা মুচকি হেসে বলেন, প্রত্যেক মাই তার সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে তার মনের মধ্যে এখন কি চলছে। তুই যদি আমাকে কোনো কিছু নাও বলিস, তবুও আমি তোর চোখ মুখ দেখলেই বুঝতে পারি। এটা সব মায়েরা বুঝতে পারে। তুমি আমার মুখ দেখে বলতে পারবে আমার মনের মধ্যে কি চলতেছে? পারবো। এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা দেখি বলো তো আমার মনের মধ্যে কি চলছে। মা কিছুক্ষণ এক দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়ে থাকলো, এরপর বলল, তোর আর এই জব করতে ভালো লাগছে না। জবটা করবি নাকি ছেড়ে দিবি, সেটা নিয়ে কনফিউশনে আছিস, তাই তো? আবির অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হচ্ছে না। মা মুচকি হেসে আবিরের কপালে একটা চুমু দিয়ে বলল, তুই যখন বাবা হবি দেখবি তুইও তোর সন্তানের না বলা কথাগুলো বুঝতে পারবি। আচ্ছা মা, আমি যদি বিয়ে না করি? এ কেমন অলক্ষণে কথা? বিয়ে করবি না মানে কি? আচ্ছা কি হয়েছে বলতো? কিছু না। তখন মুস্কান এসে তাদের পাশে বসলো। এই মুস্কান, তুই বলতো ভার্সিটিতে কি কোনো ঝামেলা হয়েছে? আবির মুস্কানকে চোখের ইশারায় চুপ থাকতে বললেও মুস্কান গল গল করে সব বলে দেয়। সব শোনার পর আবিরের মা বলল, শিক্ষক হিসেবে তোর যতটুকু দায়িত্ব তুই পালন করেছিস, এখন ওই মেয়ে তোর আদেশ পালন করবে কি করবে না সেটা তার ব্যাপার। একজনের জন্য তুই কেন তোর চাকরি ছাড়তে যাবি? তুই চাকরি ছাড়তে পারিস না। সবসময় ফলো করবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যখন কাফেরদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন, কাফেররা তাকে কতই না অত্যাচার করেছে। এতে তিনি কিন্তু দমে যাননি, তিনি বারবার তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন। তুই আজ সফল হসনি, তাতে কি? দুদিন পর আবারও চেষ্টা করবি, দেখবি একদিন মেয়েটা তোর প্রতি বিরক্ত হয়ে নিজেকে চেঞ্জ করে নিয়েছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মাই মম ইজ বেস্ট। হইছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি। মা আরো একবার একটু আদর করে দাও না। তুই কি এখনো ছোট বাচ্চা আছিস নাকি? যা ভাগ এখান থেকে। বাবা মার কাছে সন্তান সবসময় ছোট থাকে, এখন প্লিজ আমাকে একটু আদর করে দাও। মা আবিরের কপালে একটা চুমু দিয়ে বলে, হয়েছে, এখন যা এখান থেকে। মুস্কান মন খারাপ করে বলে, শুধু ছেলেকে আদর করে দাও, আমি তো কেউ না তোমার। ওরে, আমার ছোট মেয়েটা কি রাগ করেছে? মুস্কান কান্না কান্না ভাব নিয়ে, ভীষণ রাগ করেছে। আজ তোমার সাথে কথা বলবে না সে। মা, তাই তো? কাছে না আসলে আদর করব কিভাবে? মুস্কান আবিরের খালাতো বোন। সে যখন ক্লাস 5-এ পড়ে তখন তার মা মারা যায়। এরপর আবিরের মা তাকে নিজের কাছে নিয়ে আসেন। আবিরের মা তাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে। আর আবিরের কলিজার টুকরো বোন মুস্কান। মুস্কানের সামান্য কিছু হলেই আবির পুরো বাড়ি মাথায় তুলে। আর মুস্কান আবিরের বলতে পাগল। সব মিলিয়ে সে ভুলে গেছে তার জন্ম এ বাড়িতে হয়নি। মা আমি বলি কি, তাড়াতাড়ি ওর একটা বিয়ের ব্যবস্থা করো। মামুনি ভাইয়াকে বলে দাও আমার বিয়ে নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। আমি এত সহজে বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ভাইয়ার চুল পেকে যাচ্ছে, ওকে আগে বিয়ে করো। তাছাড়া কদিন পর আর পাত্রে খুঁজে পাবে না, তখন আমার চিরকুমার হয়ে থেকে যেতে হবে। কি বললি তুই আমাকে? আমার চুল পেকে যাচ্ছে? আজ তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই বলেই মুস্কান পিছনে দৌড় দিল। এদিকে মুস্কান দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল, পেটে হাত দিয়ে হো হো করে হাসছে। আজ প্রায় 10 দিন হলো আবির নীলার দিকে ফিরেও তাকায় না। আগে স্যার প্রতিদিন নীলাকে কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেও সেদিন সেই ঘটনার পর থেকে স্যার আর নীলার সাথে কোনো প্রকার কথা বলেননি। নীলার বিষয়টা মোটেও ভালো লাগছে না। নীলা কিছুদিন ধরে আরেকটা বিষয়ও লক্ষ্য করেছে, স্যার মুস্কানের সাথে একটু বেশি কথা বলে, মাঝে মাঝে তো কেবিনে ডেকে নিয়ে যায়, আবার ভার্সিটি থেকে যাওয়ার সময় মুস্কানকে সঙ্গে করে নিয়ে যায়। তাদের মধ্যে কিছু তো একটা চলছে, নীলা ওটা খুব ভালোভাবে বুঝতে পারছে। একবার বাইরে দেখ, হিরো আর হিরোইন চলে এসেছে। নীলা বাইরের দিকে তাকাতেই দেখলো আবির স্যারের বাইকে চড়ে মুস্কান ভার্সিটিতে ঢুকলো। এরা তো রোমিও জুলিয়েটকেও ফেল করাবে আমার মনে হয়। নীলা কোনো কথা না বলে
চুপচাপ ক্লাসরুমে প্রবেশ করলো। আবির ক্লাসে একটা পড়া বুঝিয়ে দিয়ে বলল, তোমরা সবাই আরেকবার করে দেখো, কোথায় বোঝোনি সেটা আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। একটু পর আসিফ দাঁড়িয়ে বলল, স্যার আমি কিছুই বুঝিনি। আবির আসিফকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দিল আরেকবার। একটু পর নীলা বলল, স্যার আমিও কিছু বুঝিনি। মিস নীলা, আমি তো 2 টাকার স্যার, আমার পক্ষে তো আপনাকে বোঝানো সম্ভব না। যে শিক্ষক আপনাকে বোঝাতে পারবেন আপনি দয়া করে তার কাছে গিয়েই বুঝে নিন। নীলা মনে মনে স্যারকে কয়েকটা গালি দিয়ে বসে পড়ল। একটু পর মুস্কান ডাকতে স্যার তার কাছে গিয়ে বুঝিয়ে দিল আর কানে কানে বলল, নীলাকে একটু বুঝিয়ে দিস। মুস্কান নীলাকে পড়া বোঝাতে গেলেই নীলা বলল, খুব তো সাধু সেজে ঘুরিস, এদিকে তলে তলে স্যারের সাথে লাইন মারতেছিস। স্যারের বাইকে বসে যাস, আবার স্যারের বাইকে করেই আসিস, আবার স্যারের কেবিনে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস। তা কত দূর কি হলো? বাচ্চা কাচ্চা হবে নাকি প্রোটেকশন নিয়েছিস? এখনকার ছেলেরা তো আবার প্রোটেকশন নিতে চায় না, প্রোটেকশন নিলে নাকি মজা পাওয়া যায়। তা স্যার তোকে কেমন মজা দিয়েছে রে? নীলা কথাটা শেষ করতে পারেনি, তার আগেই তার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় হাঁকিয়ে দিল মুস্কান। এমন জোরে থাপ্পড় মেরেছে যে পুরো ক্লাস কেঁপে উঠেছে। ক্লাসে সবাই অবাক চোখে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তুই যে আমার বেস্ট ফ্রেন্ড সেটা ভাবতে আমার লজ্জা করছে। এখন আমার মনে হচ্ছে তোর সাথে ফ্রেন্ডশিপ করা আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। তুই আমার কেন কারোর ফ্রেন্ড হওয়ার যোগ্য নস। বলেই মুস্কান আরেকটা থাপ্পড় দিল নীলার গালে। নীলার ফর্সা গালে 5 আঙ্গুলের রক্তের মতো লাল টকটকে দাগ উঠে গেছে। নীলা কোনো কথা বলতে পারছে না, গালে হাত দিয়ে ছলছল চোখে মুস্কানের দিকে তাকিয়ে আছে শুধু। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে নিলে নীলা বলল, কাজটা তুই একদম ঠিক করলি না মুস্কান, এর ফল মোটেও ভালো হবে না, দেখে নিস। নেক্সট টাইম থেকে আমার সঙ্গে কথা বলার আগে 100 বার ভেবে তারপর বলবি। মুস্কান ক্লাস থেকে না বেরিয়ে নীলার দিকে এসে সে আরেকটা চড় মেরে বলল, এই তুই কি করবি? আমার কি করবি? হাজতে পাঠাবি আমাকে? তোর বাবা পুলিশের এসিপি বলে কি নিজেকে কি মনে করেছিস? তুই যা খুশি তাই করতে পারবি, যা খুশি তাই বলতে পারবি। একটা কথা শুনে রাখ, তোর বাবা যদি পুলিশের এসিপি হয়, আমার বাবা কিন্তু কম না। আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, সে আমার সাথে লাগতে আসবি না। আবির সহ ক্লাসের সবাই অবাক হয়ে মুস্কানের কাজকর্ম দেখছে। মুস্কানের মতো শান্তশিষ্ট মেয়ে যে এভাবে রেগে যেতে পারে কেউ কোনোদিন কল্পনাও করেনি। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে নিলেই আবির বলল, কই যাচ্ছ তুমি? স্যার ফালতু মেয়ের সাথে বসে ক্লাস করা আমার পক্ষে সম্ভব না। কেন নীলা, কি এমন করেছে যে তুমি সবার সামনে ওকে থাপ্পড় মারলে? কি করেছে সেটা আমি আপনাকে বলতে পারবো না, অমন কথা আমার মুখ দিয়ে বের হবে না। আমি তো 4টে থাপ্পড় মেরেছি, আপনি যদি শুনতেন তাহলে আপনি 10টা মারতেন। তাহলে কি বলেছে সেটা বলো। আমি বলতে পারবো না। তাহলে সিটে গিয়ে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো, যাও। মারেছে কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করো। ক্লাসে স্যার উপস্থিত থাকতে তুমি তার সামনে একজন ছাত্রীকে কখনোই মারতে পারো না। সে হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড অথবা 2 চোখের শত্রু। আমার সামনে তুমি কিভাবে ওকে থাপ্পড় মারলে দেখেছো? ওর গালটা কতটা লাল হয়ে গেছে, তোমার আঙুলের ছাপ ওর গালে উঠে গেছে। দেখো, তোমার পরিবার থেকে কি তোমাকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে ভার্সিটিতে এসে মারামারি করবে? কিন্তু স্যার ও তো উল্টোপাল্টা কথা বলেছিল। উল্টোপাল্টা কথা বলবে আর তুমি ওকে সবার সামনে এমন ভাবে থাপ্পড় মারবে? নীলা, যাও, মুখে পানি দাও গিয়ে, যাও। থাক, আমার প্রতি আর আগলা পিরিত দেখাতে হবে না। আপনি নিজের চরকায় তেল দিন। আর মুস্কান, তোকে তো আমি দেখে নেব। এই বলে নীলা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আবির মুস্কানের সামনে বাইক নিয়ে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্কান আবিরের দিকে ফিরেও তাকাচ্ছে না। আরে বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে রাখবো? তোমার পা তো ব্যথা হয়ে গেল। তোমার সাথে কোনো কথা নেই। তুমি আজকে ক্লাসে সবার সামনে আমাকে কান ধরে দাঁড় করিয়েছিলে, তাও আবার ওই ফালতু মেয়ের জন্য। তখন স্যার হিসাবে আমার যেটা দায়িত্ব আমি সেটাই পালন করেছি।
ওকে, তাহলে এখন স্যার হিসেবে একা একা বাসায় চলে যাও। আচ্ছা বাবা, সরি, আর কখনো এমন করবো না। হয়েছে, আমার লক্ষ্মী বোন। এবার তো বাইকে ওঠ, চল আজকে তোকে ফুচকা খাওয়াবো। মুস্কান খুশিতে লাফাতে লাফাতে বলল, সত্যি? সত্যি। তাহলে আমার সাথে তোমাকেও খেতে হবে, কিন্তু তা না হলে আমি তোমার সাথে যাব না। তুই তো জানিস ওসব খেলে আমার পেটের সমস্যা হয়। যদি ডায়রিয়া হয় তাহলে ভার্সিটিতে ক্লাস নেব কিভাবে? আমি অত কিছু জানি না। এরপর দুই ভাই বোন মিলে ধুমসে ফুচকা খায়। বাসায় যাওয়ার সময় আবির মুস্কানকে জিজ্ঞেস করে, আচ্ছা নীলা, তোকে কি বলেছিল? আমি ওসব নোংরা কথা বলতে পারবো না। এরপর আবির আর কোনো কথা বলেনি। এদিকে নীলা আর আকাশ দুজনে মিলে থাপ্পড়ের প্রতিশোধ কি করে নেওয়া যায় তার ছক আঁকতে থাকে। তাদের পরিকল্পনা সম্পূর্ণ হলে দুজন হাসিতে ফেটে পড়ে। নীলা যে গালে থাপ্পড় খেয়েছে সেখানে হাত দিয়ে বলে, আমাকে থাপ্পড় মারা নীলা চৌধুরীকে থাপ্পড় মারা। মুস্কান, তুই নীলা চৌধুরীকে চিনিস না। নীলা চৌধুরী নিজের স্বার্থের জন্য যে কতটা নিচে নামতে পারে সেটা তুই স্বপ্নেও কোনোদিন কল্পনা করিসনি। এতদিন বন্ধুত্ব দেখেছিস, কাল দেখবি শত্রুতা। আজ যা খুশি করে নে, কাল তোকে আর ওই 2 টাকার স্যারকে বদনাম করে এই ভার্সিটি থেকে যদি না তাড়িয়ে দিয়েছি তাহলে আমার নাম নীলা চৌধুরী না। পরের দিন মুস্কান ক্লাসে ঢুকতেই সবাই কেমন নজরে তার দিকে তাকায়। এরপর মুস্কান সিটে বসতে দেখতে পায় হোয়াইট বোর্ডে তার আর আবিরের কিছু আপত্তিকর ছবি টেপ দিয়ে আটকানো। ক্লাসে সবাই তাকে আর আবিরকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। যদিও সেদিন মুস্কানদের সাথে আবিরের ক্লাস ছিল না, কিন্তু মুস্কানের কাছে আবিরের কিছু দরকারি কাগজ থাকায় সেটা নেওয়ার জন্য সে ক্লাসে ঢুকে। ক্লাসে ঢুকে আবির দেখে মুস্কান কান্না করছে। আবির মুস্কানের কাছে যেতেই মুস্কান আবিরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে, হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কি হয়েছে, কাঁদছিস কেন মুস্কান? কিছু বলে না, শুধু নখ দিয়ে হোয়াইট বোর্ডের দিকে দেখিয়ে দেয়। আবির হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে ছবিগুলো একবার দেখে করুণ চোখে নীলার দিকে তাকায়। আবিরের চোখে চোখ পড়তেই নীলা চোখ নামিয়ে নেয়। আবির পকেট থেকে ফোন বের করে নীলাদের ডিপার্টমেন্ট হেড শফিক স্যারকে ফোন করে 202 নম্বর কক্ষে আসতে বলে। আবির মুস্কানকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু মুস্কানের কান্না কিছুতেই যেন থামছে না। কান্না করতে করতে হিচকি উঠতে শুরু করেছে। এদিকে ক্লাসে সবাই আবির আর মুস্কানকে নিয়ে কানাঘুষা করা শুরু করে দিয়েছে। শফিক স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যায়। আবির বোর্ডের দিকে দেখিয়ে বলে, দেখুন স্যার, আপনার সোনার ছেলে মেয়েরা কি করেছে। শফিক স্যার বোর্ডের কাছে গিয়ে ছবিগুলো দেখে এক টানে সেগুলো ছিঁড়ে ফেলে এরপর চিৎকার করে বলে, এগুলো কে করেছে? সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শফিক স্যার আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? এখন কি বোবা হয়ে গেছো? এগুলো কে করেছে এই মুহূর্তে আমার জবাব চাই। হুট করে আকাশ বলে, স্যার যে করেছে ভালোই করেছে। স্যারের আসল চরিত্র তো সবার সামনে প্রকাশ করেছে। সবার সামনে কতই না সাধু সেজে ঘুরে বেড়াতো। এমন ক্যারেক্টারলেস স্যারের সাথে আমাদের ক্লাস করা সম্ভব নয়। দরকার হলে আমরা আন্দোলন করব, তাও এ স্যারকে আমাদের ভার্সিটি থেকে বের করে ছাড়বো। কি বলো সবাই? শফিক স্যার চিৎকার করে বলল, বস, শুধু তুমি দাঁড়িয়ে থাকো। কি যেন নাম তোমার? স্যার আকাশ। তুমি আবিরের ক্যারেক্টার সম্পর্কে কতটুকু জানো? কতটুকু জানো? তোমরা একজন শিক্ষককে সম্মান করতে জানো না। একটা ছবি দেখেই বলে দাও যে স্যার ক্যারেক্টারলেস। আরে এই ছবি তো খালি চোখেও বোঝা যাচ্ছে ফটোশপ করা ছবি, আর সেটা দেখে তোমরা শিক্ষককে বের করে দেওয়ার জন্য আন্দোলনে নামছো। খুব নেতা হয়ে গেছো, তাই না? এই তোমরা যে একটা ছবি দেখেই স্যার আর মুস্কানের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছ, তোমরা কি জানো মুস্কান আর আবির স্যার এর সম্পর্ক কি? কি হলো, তোমরা কেউ জানো? পুরো ক্লাস নিশ্চুপ হয়ে গেল। মুস্কান আবিরের ছোট বোন। কথাটা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। ক্লাসের সবাই বাকরুদ্ধ হয়ে গেছে স্যারের কথাটা শুনে। আচ্ছা, এমন জঘন্য কাজ করতে তোমাদের কি একবারও বুকটা কাঁপেনি? তোমাদেরও দোষ দিয়ে লাভ নেই, তোমাদের মা বাবাই তো তোমাদের শিক্ষা দিতে পারেন না।
যদি সঠিকভাবে শিক্ষা দিত তাহলে এমন জঘন্য কাজ তোমরা কখনোই করতে পারতেন। আমার তো ভাবতে লজ্জা করছে যে এমন ছাত্রছাত্রীদের আমি পড়াই। সবাই মাথা নিচু করে বসে রইল। তোমাদের মধ্যে যে যে এই জঘন্য কাজের সাথে জড়িত তারা প্রস্তুত থাকো টিসি খাওয়ার জন্য। যে ছাত্র ছাত্রীরা শিক্ষককে সম্মান করতে পারে না তাদের এই ভার্সিটিতে পড়ার কোনো অধিকার নেই। যে ছাত্র ছাত্রীরা শিক্ষককে তাড়ানোর জন্য শিক্ষকের নামে মিথ্যা অপবাদ রটনা করে তাদের এই ভার্সিটিতে কোনো জায়গা নেই। আজই একটা তদন্ত কমিটি গঠিত হবে। কেউ তোমরা ছাড় পাবে না। যে যে এর সাথে জড়িত ছিল সবাইকে আমি টিসি দিয়ে ছাড়বো বলে দিলাম। আবির, তুমি এখনই একটা লিখিত অভিযোগ জমা দাও। কোন কোন নেতা এর সাথে জড়িত তাই আমি দেখতে চাই। স্যার আবার চিৎকার করে বলল, এই ছেলে কি যেন বলছিলে তুমি? আন্দোলন করে আবিরকে এই ভার্সিটি থেকে বের করে দেবে? তোমাদের কি মনে হয় তাহলে আবিরের ভাত বন্ধ হয়ে যাবে, সে না খেয়ে মরবে? তোমরা আবিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? সবাইকে চুপ থাকতে দেখে রফিক স্যার বলল, আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাম তো শুনেছ। যারা যারা শুনোনি মোবাইল তো সাথে আছে, একবার গুগলে চার্জ দিয়ে দেখে নাও। আর আকাশ, আশা করি তোমার এসবের মধ্যে কোনো ইনভলভমেন্ট নাই, আর যদি থাকে তাহলে হাজতে যাওয়ার জন্য প্রস্তুত থাকো বলে শফিক স্যার ক্লাস থেকে বেরিয়ে যায়। আবির ক্লাস থেকে বের হওয়ার আগে শুধু একটা কথা বলে, যদি আমাকে পছন্দ নাই হতো তাহলে বলে দিতে, আমি স্বেচ্ছায় রিজাইন দিয়ে ভার্সিটি থেকে চলে যেতাম। কিন্তু তোমরা যেটা করলে এতে খুব কষ্ট পেলাম। জানি না এর সাথে কে কে জড়িত আছে, তাদের শুধু একটা কথাই বলবো, ওপরে কিন্তু সৃষ্টিকর্তা আছেন, তিনি কিন্তু সব দেখছেন। এই পৃথিবীতে সুষ্ঠু বিচার না হলে তার কাছে কিন্তু সুষ্ঠু বিচারই হবে। আল্লাহর কাছে কিন্তু কেউ রেহাই পাবে না। আর একটা কথা, সত্য কিন্তু বেশি দিন চাপা পড়ে থাকে না। মুস্কান আবিরের সাথে চোখে পানি মুছে বলল, ভাইয়া আমাকে একটু ছাড়ো তো। কেন? কোথায় যাবি? ছাড়ো না একটু। আবির মুস্কানকে ছেড়ে দিতেই মুস্কান দৌড়ে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। নীলা মুস্কানের দিকে তাকাতেই মুস্কান তার গায়ের সমস্ত শক্তি দিয়ে কষে একটা থাপ্পড় মারে। নীলা তাল সামলাতে না পেরে পড়ে যায়। মুস্কান নীলার চুলের ঝুঁটি ধরে ওকে দাঁড় করিয়ে বলে, কাল কি বলেছিলি আমাকে দেখে নিবি? তোর নামে আমি মানহানির মামলা করব। তোর কোন বাপ তোকে জেলে ভাত খাওয়া থেকে বাঁচায় আমিও দেখব। বলে আরেকটা থাপ্পড় মারে। নীলা কিছু বলে না, শুধু গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আবির মুস্কানকে টেনে তার কেবিনে নিয়ে যায়।